হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যেটি শুনে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। তো চলো বন্ধুরা, শুরু করি। 4 বছর পর আমি ফিরলাম আমার সেই ছোট্ট গ্রামে। শহরের কোলাহল, ক্লাস পরীক্ষা, চাকরির ইন্টারভিউ সব মিলিয়ে এতটা সময় কোথা দিয়ে গেল বুঝতেই পারিনি। কিন্তু এখন যখন ট্রেনটা স্টেশনে থামে আর আমি সেই চেনা কুয়াশা ভাজা বাতাসে নাক ডুবাই, মনে হয় এইটুকু জায়গায় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। গ্রামের স্টেশনটা তেমন একটা বদলায়নি। সেই পুরনো কাঠির বেঞ্চ, ঘুমকাতুরে কুলিদের ভাঙা চা গ্লাসের শব্দ আর চায়ের দোকান থেকে আসা গরম দুধের ঘ্রাণ কিছুই বদলায়নি। বদলেছে শুধু আমি আর হয়তো সুমি ভাবি। আমি রিকশায় চড়ি, রাস্তার পাশে তালগাছ, মাঝে মাঝে শালিকের ঝাঁক উড়ে যাচ্ছে। ছোট ছোট কাঁচা পথ এখন কিছুটা পাকা হয়েছে বটে, তবে সেই চেনা সৌন্দর্য অটুট। হঠাৎ মনে পড়ে, ভাবি তো জানেই না আজ ফিরছি। একবার ফোন দিতে গিয়েও থেমে যায়, চমকে দেওয়াটাই বরং ভালো। আমাদের বাড়ির গেটটা কাঠের সাদা রং করা, যার কিছুটা খসে পড়েছে। পেছনের বাগানে জবা গাছে লাল ফুল ফুটেছে। মনে পড়ল ছোটবেলায় আমি আর ভাবি একসাথে গাছগুলো লাগিয়েছিলাম। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুমি ভাবি। সে উঠোনে দাঁড়িয়ে, হাতে মাকি মাখানো বালতি, চোখে চশমা, কপালে হালকা ঘাম, কাঁধে একটা সাদা ওড়না। সে আমাকে প্রথমে চিনতেই পারল না। তারপর এক মুহূর্ত থেমে বিস্ময়ে তাকিয়ে থাকল। রায়ান, তার গলা কেঁপে উঠল, যেন কোনো পুরনো গান হঠাৎ বাজতে শুরু করেছে। আমি হেসে বললাম, ভাবি, চিনতে পারোনি? সে ছুটে এলো, না হাসল না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে এসে বলল, তুমি তো 4 বছর একটাও খবর দিলে না। ঘি? আমার মনে হলো সময়টা যেন থেমে গেছে। তার চোখে একটু অভিমান, একটু বিস্ময় আর অনেক না বলা কথা। আমি বললাম, হ্যাঁ, একটু হঠাৎই আসা। চাকরির জন্য ইন্টারভিউ শেষে ভাবলাম গ্রামে একটু যাই। খুব ভিতরে ঢুকতেই পরিচিত ঘরের গন্ধ পেলাম। মাটির দেয়াল, কাঠের মেঝে আর রান্নাঘর থেকে ভেসে আসা গরম ভাতের গন্ধ। মা তখন নামাজ পড়ছেন। আমাকে দেখে চোখ ছলছল করে উঠল আমার। ছেলে ফিরমা মা জড়িয়ে ধরলেন। আমি তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে দরজার পাশে, এক হাতে ওড়না ঠিক করছে আর চোখ নামিয়ে রেখেছে। রাতটা কাটল অনেক গল্পে। বাবা নেই, আমাদের অনেক আগে মারা গেছেন। ভাই মানে ফারুক ভাই শহরে চাকরিতে। ফোনে মাঝে মধ্যে কথা হয়, তবে তার সঙ্গে তেমন যোগাযোগ নেই এখন। আর ভাবি, সে একা থাকে বাড়িতে, মা আর আমার ছোট চাচার মেয়েকে নিয়ে। বিয়ে হয়েছে ছোপছোড়, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সেই নিঃসঙ্গতায় কি তাকে আরও নরম করে দিয়েছে? রাতের খাবারের পর উঠোনে চুপচাপ বসেছিলাম। আকাশে তারা জ্বলছে। হঠাৎ দেখি ভাবি 1 কাপ চা নিয়ে পাশে এসে বসেছে। তোমার জন্য চা করে আনলাম, তোমার পছন্দ মতেই, কম দুধ, বেশি আদা। সে মুচকি হেসে বলল। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এখনো মনে রেখেছ? সে চোখ নামিয়ে বলল, সবকিছু ভুলে যাওয়া যায় না রায়ান। ওহ, আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুকে পুরনো দিনগুলো গিলতে লাগলাম। তারপর আমাদের মধ্যে নেমে এলে এক অদ্ভুত নীরবতা। তিক্ত নয়, বরং খুব গভীর, প্রশান্ত জ্ঞান। 2 আত্মা একই ছাদের নিচে বসে থেকেও একে অপরের ভেতরের বাতাসের শ্বাস নিচ্ছে। গ্রামে আসার পরদিন সকালটা শুরু হয় পাখির ডাক আর পাতার ফাঁক দিয়ে আসা নরম রোদে। আমি বারান্দায় বসে গরম চা হাতে দেখি। বাগানে ভাবি গাছগুলোর পাতা পরিষ্কার করছে। প্রতিটি পাতার ওপর পর তার যত্ন, যেন কথায় না বলা ভালোবাসা। আমি চোখ বন্ধ করি, ফিরে যাই আরও কয়েক বছর পেছনে। আমি তখন ক্লাস 10। ভাইয়ার বিয়ে ঠিক হলো। আমরা খুব উত্তেজিত ছিলাম। মা রান্নাঘরে, চাচা কাকারা উঠোনে, আর আমি তো পাত্রী দেখতে যাওয়ার বায়নায় পড়েছি। প্রথমবার সুমি ভাবিকে দেখি। ওদের ড্রয়িং রুমে লাল গোলাপি রঙের শাড়ি, গলায় হালকা সোনার চেন আর মুখ ভরা এক চমৎকার ধৈর্য। এমন একটা নীরবতা তার ভেতরে ছিল, যা আমাকে কি দারুণভাবে টেনেছিল। আমি তো তাকিয়েই ছিলাম, আর মা পাশে খোঁচা দিয়ে বলল, চোখ নিচে নামা শিখরে। তারপরের দিনগুলো যেন গল্পের মতো কেটেছে। ভাইয়া বিয়ে করল, ভাবি বাড়িতে এলো।
প্রথম দিকে ভীষণ লাজুক ছিল, চুপচাপ রান্নাঘরে মার সাথে থাকত, আর মাঝে মাঝে ছোট্ট করে হেসে বলতো, রায়ান, একটু এদিকটা ধুয়ে দেবে? তখন আমি ভেবে পেতাম না কেন আমার বুক কাঁপে যখন সে আমার নাম ধরে ডাকে। একদিন দুপুরে আমি পড়ছি, বাইরে রোদ ঝলমলে, আম কুড়ানোর সময় ভাবি ছাদে পুঁইশাক শুকাতে তুলছিল। আমি ওপরে গিয়ে বললাম, ভাবি, আমরাও আম কুড়াতে যাই না? সে তাকিয়ে বলল, তুমি তো আর ছোট নেই। আমি হেসে বললাম, ছোট না বলেই তো চাই। বড়দের মতো কিছু স্মৃতি হোক উইসে তখন। হালকা হাসে, আর সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। সেই নির্দোষতা, সেই চোখের ভেতরকার স্বচ্ছতা। কোনো লুকোচুরি নেই, কোনো প্রলোভন নেই, শুধু এক অদ্ভুত বন্ধন, যে বন্ধনে আমি ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিলাম। পরের বছর ফারুক ভাই শহরে ট্রান্সফার পান। সপ্তাহে একদিন করে বাড়ি আসতেন। ভাবি তখন পুরো বাড়ির দায়িত্বে। মা মাঝে মাঝে অসুস্থ থাকতেন। আমি কলেজে উঠি। ভাবির সঙ্গ তখন বাড়ে। প্রতিদিন বিকেলে আমরা উঠোনে বসতাম। আমি পড়তাম আর সে সূচিকর্ম করত। মাঝে মাঝে আমি গল্প বলতাম ক্লাসের বন্ধুর জীবনের। একদিন সে হঠাৎ বলল, তোমার কথা শুনলে মনে হয় আমি আমার কৈশোরটা মিস করেছি। ও আমি অবাক হয়ে বললাম, তুমি তো তখনই বিয়ে করেছ, তাই না? সে মাথা হেট করে বলল, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে সব হয়ে গেছিল তখন, বুঝিনি আসলে কি হারাচ্ছি। আমি অনেকক্ষণ চুপ ছিলাম। আমার বুকের কোথাও যেন কেউ ধাক্কা দিল। আমি বলতে চাইলাম, তুমি যা হারিয়েছ তা আমি দিতে পারতাম, কিন্তু বলিনি, কারণ তখনও বুঝতাম কিছু অনুভূতির জন্ম হয় নীরবতাতেই। সেই দিন, সেই সব সন্ধ্যা আজও আমার ভেতরে বেঁচে আছে, এবং ভাবি এখনও আগের মতোই অল্প কথা, মৃদু হাসি আর একদম নিঃস্বার্থ ভালোবাসার ছায়া। আমি জানতাম 4 বছর পর ফিরে এসে তাকে দেখার পর কেন আমার বুকের ভেতর এমন কাঁপছে। কারণ কিছু সম্পর্ক নাম পায় না, তবু হৃদয়ের গভীর কোণে গোপন এক গল্প হয়ে থেকে যায়। বিকেলের আলো একটু একটু করে নরম হয়ে আসছিল। আমি উঠোনে বসে বই পড়ছিলাম। পাশের বাগানে ভাবি ঝাড়ু দিচ্ছিল। সময়টা যেন স্তব্ধ হয়েছিল। বাড়ির ভেতরে যেন এক গান নির্জনতা। এই বাড়িতে আগে যখন ভাইয়া থাকতেন, প্রতিটি ঘরে জীবন ছিল হাসি, ঝগড়া, গল্প। এখন সেই জায়গায় নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যার মধ্যে শোনা যায় শুধু সময়ের ধাক্কা। সেদিন বিকেলে মা ঘুমিয়েছিলেন, ভাবি রান্না করছিল। আমি হেঁটে গিয়ে রান্নাঘরের পাশে দাঁড়ালাম। কি রান্না করছো ভাবি? সে একটু চমটে তাকাল, তারপর বলল, তোমার পছন্দের ধোকা আলু ডিম দিয়ে। মনে আছে আমি হেসে ফেললাম। তুমি এখনও মনে রাখো? সে চুপ করে শুধু বলল, সব কিছু ফেলে দেওয়া যায় না রায়ান, কিছু কিছু মানুষ থেকে যায়, চাইলেও মোছা যায় না। গিয়ে আমি আর কিছু বললাম না। কেমন যেন এক ভার নেমে এলো আমাদের মাঝখানে। ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল সেই না বলা কথাগুলো। রাতের খাবারের পর আমরা 3 জন উঠোনে বসেছিলাম। মা খুব ঘুম পাচ্ছে বলে উঠে ঘরে গেলেন। আমি আর ভাবি বসে রইলাম। তারপর হঠাৎ সে বলল, তোমার ভাই এখন ফোনেও কম কথা বলে, কাজ নিয়ে ব্যস্ত, আর হয়তো আগ্রহটাও হারিয়েছে। হয়তো আমি তাকে ক্লান্ত করে ফেলেছি। আমি উঠে তাকালাম। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের স্বীকারোক্তি, নিঃশব্দে আত্মমগ্ন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি ক্লান্ত করার মতো কেউ না ভাবি। তুমি তো অনেকটা নদীর মতো, শান্ত, ধৈর্যশীল। বরং কেউ যদি তা দেখতে না পায়, সেটা তার দোষ কেউ ভাবি। আমার দিকে তাকিয়ে থাকল। সেই চেহারায় আজ এক ধরনের দুর্বলতা ছিল যেন। বহুদিনের জমে থাকা ক্লান্তি এক লহামায় ছড়িয়ে পড়ছে। তুমি এত বড় হয়ে গেছ? রায়ান সে মৃদু হাসল। আগে ছিলে শুধু আমার। দেবর এখন যেন আর এক রকম, কাছের মানুষকে আমার। গলা শুকিয়ে গেল। আমি শুধু বললাম, কাজ মানে কি ভাবি? সে কিছু বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আজ একটু ঠান্ডা পড়ছে, তুমি ভেতরে যাও। ও ঘুমের আগে আমি অনেকক্ষণ জানালায় বসে থাকি। বাইরে পূর্ণিমার আলোয় উঠোন ঝকমক করছে, এবং ভাবি একা রান্নাঘর গুছিয়ে ঘরে ঢুকছে। তার চলাফেরায় কিছু একটা আছে, একটা চাপা তীব্রতা, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি জানি
এই অনুভূতির নাম রাখা যায় না। আমার নিজের মনও যেন এক ধরনের টানাপোড়ে এনে পড়েছে। আমি চাইলেও সেটা অস্বীকার করতে পারি না। ভাবি, একদিকে আমার ভাইয়ের স্ত্রী, অন্যদিকে আমার হৃদয়ের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে মায়াবী অংশ। এই দ্বন্দ্ব নিয়েই আমি ঘুমোতে যাই। দিনটা ছিল মেঘলা। সকাল থেকেই আকাশ ঘন কালো, বাতাস ভারী হয়ে আছে যেন বৃষ্টি নামার অপেক্ষায়। মা তখন পাশের পাড়ায় আত্মীয় বাড়ি গেছেন, ফিরতে দেরি হবে। বাড়িতে কেবল আমি আর ভাবি। আমি বারান্দায় বসেছিলাম, হাতে বই, কিন্তু চোখ বইয়ে আটকে থাকছিল না, কারণ মাথার ভেতরে কেবল একটাই নাম, সুমি ভাবি। তিনি রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঝড়ের মতো বৃষ্টি নাম, আকাশের গর্জন, টিনের চালের ওপর বৃষ্টির শব্দ, সবকিছু মিলে পরিবেশটা এক ধরনের কল্পনার মতো হয়ে গেল। রায়ান ভাবির গলা। আমি উঠে গেলাম রান্নাঘরের দিকে। তাড়াতাড়ি ছাদে চল, পুঁইশাক শুকাতে দিয়েছিলাম, সব ভিজে যাবে। আমরা দুজন ছুটে ছাদে উঠলাম। বৃষ্টির মধ্যে বাতাসে ওড়ানো শাড়ি সামলে ভাবি কাপড়গুলো গুছাতে লাগলেন। আমি তাকে সাহায্য করলাম। কিন্তু হঠাৎ এক ঝাপটা বাতাস ও বৃষ্টিতে ওর ওড়নাটা উড়ে গেল। আমি হাত বাড়িয়ে ধরলাম। আমাদের দুজনের হাত একসাথে পড়ল ওড়নার সুতায়। চোখে চোখ পড়ল। ভিজে চুল, কপাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা, কাপড়ের ভাঁজে জমে থাকা কাঁপুনি। আমি তাকিয়েছিলাম স্থির হয়ে। সে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। আমি ফিসফিস করে বললাম, তুমি কাঁপছ ভাবি, ভিতরে চলো। উসে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আমরা নিচে নামলাম। ভেতরে ঢুকে সে কাপড় চেঞ্জ করতে গেল। আমি বসে রইলাম ড্রয়িং রুমে, বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে থাকা নিজের হৃদস্পন্দন শুনতে শুনতে। কিছুক্ষণ পর সে এলো, হালকা গোলাপি জামদানি শাড়ি, সাদা ব্লাউজ, খোলা চুল, চোখে ক্লান্তি আর অস্বস্তি। তবুও সে এসে বলল, তুমি তো ভিজে গেছ, তোয়ালে আনছি। কুসুম বলল, থাক, আমি ঠিক আছি। কিন্তু সে জোর করে আমার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। বলল। আমি একটুও নড়লাম না, শুধু তাকিয়ে রইলাম তার চোখে। তখন কিছু ছিল ভয়, লজ্জা এবং এক অপার চেনা অনুভব। আমি বললাম, ভাবি, তুমি জানো না কতদিন ধরে তোমায় কিছু বলতে চাইছি, কিন্তু পারি না আমি। সে আমার মুখ চেপে ধরো হাতে। চুপ রায়ান, আমি শুনতেও ভয় পাই, কারণ আমি জানি তুমি যা বলবে তাতে আমি ভেঙে যাব। আমার চোখ জলে ভরে গেল। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তার গলা কাঁপছিল। তুমি যেভাবে তাকাও, যেভাবে আমার পছন্দের জিনিস মনে রাখো, আমার নিঃশব্দ অভিমানগুলো বুঝে ফেলো, আমি কি তা টের পাই না? আমি বললাম, তুমি যদি জানো তাহলে কিছু বলো না কেন? সে চুপ করে থাকল। তারপর বলল, কারণ তুমি আমার দেবর, আমি কারো স্ত্রী। এই সম্পর্কের একটা সীমা আছে, আর সেই সীমা পেরিয়ে গেলে ভালোবাসাও পাপ হয়ে যায়। আমার চোখ বেয়ে জল পড়ল, কিন্তু আমি পাপ করতে চাই না ভাবি। আমি শুধু চাই তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। সে এগিয়ে এসে আমার কপালে হাত রাখল, বলল, আমি জানি, আর এই ভালোবাসায় যদি সীমার ভেতরে থেকে থেকে বেঁচে থাকে, সেটাই সবচেয়ে পবিত্র হবে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার খুব কাছের মানুষ রায়ান, আর হয়তো তুমি আমায় যতটা চেনো কেউ কখনো তা পারেনি। কিন্তু আমাদের মাঝে যে দেয়াল, তাকে ভাঙলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। কুশে ধীরে ধীরে ফিরে গেল নিজের ঘরে, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সেদিন বাইরে তখনও বৃষ্টি, আর আমার ভেতরে এক যুদ্ধের শেষ শব্দ। সেদিনের পর আর আমরা আগের মতো ছিলাম না, তবে বদলে যায়, ভেঙেও পড়িনি। আমাদের মাঝে গড়ে উঠল এক অদৃশ্য সমঝোতা, যেখানে শব্দ নয় চোখের ভাষায় ছিল সবচেয়ে প্রখর। আমি প্রতিদিন বারান্দায় বসতাম, ভাবি প্রতিদিন ঠিক সময় চা এনে দিতেন। আমি বলতাম, আজ চায় দারচিনি কম। ঘুষে হেসে বলতো, আগামীকাল ঠিক করে দেব। কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে ছিল শতখানা না বলা অনুভব। একদিন সন্ধ্যাবেলা বিদায়ের আগে আমি ঘরের জিনিস গুছাচ্ছিলাম। ভাবি দরজায় দাঁড়িয়েছিল, ঠোঁটে চিরচেনা নিঃশব্দ হাসি। আমি তাঠিয়ে বললাম, তুমি তো কিছু জিজ্ঞেস করো না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? ও সে বলল, কারণ আমি জানি তুমি কোথায় যেও না কেন, একটা জায়গা আছে যেটা কোনো চাকরি, কোনো শহর, কোনো দূরত্ব মুছতে পারবে না। গিয়ে আমি বিস্ময়ে বললাম,
কোন জায়গা? সে চোখ নামিয়ে বলল, আমার বুকের ঠিক ডান পাশে, হৃদয়ের খুব কাছের এক কোণায়, যেখানে তুমি থাকো। রায়ানকু, আমার বুকটা ধসে পড়ল সেই শব্দে, কিছু বলতে পারলাম না। তারপর সে এক প্যাকেট আমার হাতে দিয়ে বলল, টিফিন বক্স, ভাতু, ডিম আর পুঁইশাক তোমার প্রিয়, ট্রেনে খেয়েই আমি। নিচু গলায় বললাম, তোমায় খুব মিস করব। ভাবি গো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। ছাদের কোণায় একটু জল জমেছিল। আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল। শরীরটা কাত হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিজের দিকে। দুহাত আমার কাঁধে, কোমরের চারপাশে ওর শক্ত আলিঙ্গন। আমি পড়িনি। আমি পড়ার আগেই আটকে গেছি রনের শক্ত বুকে। আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, টিনা, সাবধানে থাকতে। পারো না তুমি। আমি কাপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি তুমি না থাকলে হয়তো উড়ন। হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো। জানো তো, আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্য। তো বন্ধুরা, আমি টিনা। বছর 3 হলো আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি শান্ত, তবে নিঃসঙ্গতা আমার নিত্যসঙ্গী। স্বামী অর্ণব কাজে ব্যস্ত, প্রায় বাইরে। একা সময়গুলো কাটে রান্নাঘর, বারান্দা আর পুরনো গান শুনে শুনে। তখনই ভাগ্নের রন আসলো কলকাতায় পড়তে। আমার বর ননদের ছেলে, ছোটবেলা থেকে খুবই ঘনিষ্ঠ, কিন্তু এখনও অনেক বড় হয়েছে, সুপুরুষ, ভীষণ ভদ্র আর সম্মান দেখায় প্রতিটি কথায়। রন ওনাকে কে মামি না বলে টিনাদি ডাকে। ওর চোখে একটা অন্যরকম মায়া, যেন অনেক কথা জমে থাকে বলেও। একদিন সকালে রান্না করছিলাম, পেছন থেকে এসে হঠাৎ বলে উঠল, টিনাদি, তোমার হাতের চা না খেলে মনটাই খারাপ থাকে। সারাদিন আমি হেসে ওর দিকে তাকালাম, কিন্তু সেই হাসির পেছনে কি যেন কেঁপে উঠল মনে। চায়ের কাপ বাড়িয়ে দিতে গিয়ে খেয়াল করলাম ওর চোখ ঠিক আমার চোখে। ধরা পড়ে গেল যেন কিছু। আমার গলা শুকিয়ে এলো। কথাটা গিলেই নিলাম। ও কিছু বলল না, শুধু বলল, আজ বিকেলে একটু বারান্দায় বসবে আমার সঙ্গে, কিছু কথা বলবো, পুরনো দিনের কথাগুলো। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে বুঝলাম এই গল্প শুধু পুরনো দিনের কথাই থামবে না। বিকেলটা ছিল একেবারে নীরব। জানালার পর্দা হালকা, বাতাসে দুলছিল, আর আমি বারান্দায় বসে চায়ে অপেক্ষা করছিলাম। রন এল নিঃশব্দে। আজ তার চোখে যেন একটা অন্যরকম ভাব বসল। আমার পাশে, খুব কাছাকাছি। টিনাদি, জানো, আমি যখন ছোট ছিলাম ভাবতাম তুমি একদিন সিনেমার নায়িকা হবে। হঠাৎ বলে উঠল সে। আমি হেসে বললাম, সিনেমা নয় রে, রান্নাঘরের নায়িকা হয়েছি এখন। গুরুর হালকা হেসে চায়ে চুমুক দিল, কিন্তু চাহানিটা ছিল গম্ভীর। তুমি জানো, এখানে এসে আমার মন শান্ত হয়। সারা দিনের ক্লান্তি যেন তোমার পাশে এসে ভেঙে পড়ে। ও বল ধীরে। আমি চুপ। কিছু বলতে পারলাম না। যেন কোনো অদৃশ্য সীমারেখায় দাঁড়িয়ে আছি আমরা, যা অতিক্রম করা যায় না, কিন্তু না ছুঁয়েও থাকা যায় না। হঠাৎ রন আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতে এখনও সেই লাল চুড়িগুলো পরো। ছোটবেলায় তুমি পড়তে, মনে আছে? আমি একবার ওর দিকে তাকালাম। সেই চাহানিতে না ছিল দুষ্টুমি, না কৌতুক, ছিল শুধু অনুভব, একেবারে নরম নীরব অনুভব। আমাদের মাঝখানে তখন শব্দ নয়, শুধু নিঃশ্বাস, আর সেই নিঃশ্বাসেই জমছিল এক গভীর নিষিদ্ধ অথচ নির্ভরতার সম্পর্ক। আমি শুধু বললাম, আচ্ছা রন, আজ আকাশটা দেখেছ? এত শান্ত কেন জানো রন? কিছু বললে না, শুধু আমার দিকে তাকিয়েই থাকল, আর আমি বুঝে গেলাম আকাশে যেমন মেঘ জমে, তেমনি আমাদের মনেও জমছে কিছু, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়।
সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামছে ধীরে ধীরে, বাড়ির সকলে যার যার ঘরে, নিস্তব্ধতা যেন চারপাশে। আমি তখন রান্নাঘর গুছিয়ে বারান্দায় এলাম। রন তখনও বসেছিল, একই জায়গা। আমি বললাম, এতক্ষণ একা বসে আছো কেন? রন ধীরে মাথা ঘুরিয়ে বলল, তোমার সঙ্গ ছাড়া কিছুই ভালো লাগে না আজকাল। তার কণ্ঠে এমন এক নরম সুর ছিল যা আমার বুকের গভীরে গিয়ে লাগল। আমি কিছু বললাম না, শুধু পাশে বসলাম। একটু চুপ করে থাকার পর সে আবার বলল, টিনাদি, তুমি কি জানো, আমার জীবনে যদি কেউ সত্যি করে মন বোঝে তাহলে সেটা তুমি গো। আমি তাকালাম তার দিকে। ওর চোখে কোনো কৌতুক নেই, কোনো ছেলেমানুষই নেই, কেবল এক নিখুঁত প্রশান্তি, এক গভীর টান। আমি হেসে বললাম, তুই তো আমার ছোট রন, এভাবে ভাবিস কেন? ও এক মুহূর্ত চুপ, তারপর বলল, ছোট তো কেবল বয়সে, অনুভবে তো নয়, তাই না? আমি কেঁপে উঠলাম। কথাটা যে এত সত্য তা নিজেও বুঝতে পারছিলাম। এই অনুভব আমাদের মাঝে নতুন কিছু তৈরি করছে, যা ভাষায় বলা যায় না, কিন্তু দুজনেই বুঝতে পারছি। আমার হাতটা ধরা ছিল রন, হাতের কাছে, খুব কাছেই, কিন্তু এখনও ছোঁইনি কেউ কাউকে। তবুও যেন হাজার কথার স্পর্শ ঘিরে আছে আমাদের। শুধু বললাম, এই সম্পর্কটা ঠিক কি জানি না, কিন্তু এর মধ্যে কোনো জোর নেই, শুধু এক রকমের শান্তি আছে। খুরন ধীরে, মাথা নাড়ল, ঠিক তাই। কিছু কিছু সম্পর্ক কথা চায় না, শুধু থাকা চায়। সেই রাতে আমরা আর কোনো শব্দ করিনি, শুধু পাশাপাশি বসে থাকলাম। বারান্দার বাতাসে আমাদের অনুভব মিশে রইল, নিঃশব্দে, ধীরে গভীরে। রাত তখন গভীর হয়ে এসেছে। আমরা তখনও বারান্দায় পাশাপাশি, কথা কম, অনুভব বেশি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকারে ঢেকে গেল, শুধু দূরে একটা রাস্তার বাতি টিমটিম করছে। আমি একটু চমকে উঠলাম। হালকা বাতাসে আমার ওড়নাটা উড়ে এসে রনের গায়ে লেগে গেল। রন সেটাকে ধীম সরিয়ে দিল। হাতটা তখনও আমার কাছেই ছিল। এত অন্ধকারে চোখে কিছু দেখা না গেলেও তার উপস্থিতি স্পষ্ট ছিল আমার কাছে। আমি ফিসফিস করে বললাম, বিদ্যুৎ গেলে আমার একটু ভয় করে। ছিলন তখন একটুও না ভেবে বলল, ভয় পেজো না, আমি তো আছি পাশে। কুশে কথার মধ্যে ছিল এক অভয়, এক আশ্রয়। মনে হচ্ছিল এই অন্ধকারে ওর কণ্ঠেই যেন একমাত্র আলো। তখন হঠাৎ করে একটুখানি বাতাসে আমার হাতটা তার হাত ছুঁয়ে গেল। এই ছোঁয়া ছিল না আচমকা, না ইচ্ছাকৃত, বরং ছিল এক নিঃশব্দ সম্মতি। আমি হাত সরিয়ে নিইনি রণনা, আমরা দুজনেই একরকমভাবে নিঃশব্দে বসে থাকলাম। কোনো কথা নেই, কোনো তাড়া নেই, শুধু অন্ধকারের মধ্যে এক অনবিপ্রেত শান্তি। হয়তো এটা ভালোবাসা ছিল না, এখনও কিন্তু তার থেকেও কিছু গভীর ছিল। ছিল একরকম বোঝাপড়া, একরকম স্রোতি। বিদ্যুৎ আসার অনেক পরে আমরা বুঝতে পারলাম এই নিস্তব্ধ রাতটা আমাদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। ছাদের কোণায় একটু জল জমেছিল, আমি কাপড় মেলতে গিয়ে খেয়াল করিনি। হঠাৎ এক পা পিছলে গেল। শরীরটা কাত হয়ে পড়ে যাচ্ছিলাম নিচের দিকে, মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক তখনই কেউ যেন মুহূর্তেই আমাকে টেনে নিল নিজের দিকে। হাত আমার কাঁধে, কোমরের তার পাশে ওর শক্ত আলিঙ্গন। আমি পড়িনি, আমি পড়ার আগেই আটকে গেছি রণশক্ত বুকে। আমার চোখ তার চোখে। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ, নিঃশ্বাস দ্রুত কিন্তু শব্দহীন। সে ধীরে বলল, টিনা, সাবধানে থাকতে পারো না তুমি? আমি কাপা গলায় শুধু বললাম, ভাবতেই পারিনি, তুমি না থাকলে। হয়তো উড়ন হালকা হেসে বলল, তোমাকে পড়তে দেব না কখনো। জানো তো, আমার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি। ওর স্পর্শে, ওর চোখে এক অচেনা নিরাপত্তা যেন মিলে গেল। আমি আর কিছু বলিনি, শুধু ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম কয়েক মুহূর্তের জন্য। কেউ কিছু বলেনি, শুধু হাওয়ার শব্দ আর দুটি হৃদয়ের নিঃশব্দ স্পন্দন, যা শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। সেদিনের পর থেকে আমি আর রন যেন একটু বদলে গেলাম। আগে যেভাবে কথা বলতাম সেটাও এখন আর আগের মতো ছিল না। চোখে চোখ পড়লেই একটা অদ্ভুত সংযোগ করত, অস্বীকার করলেও অনুভবটা থেকে যেত। একদিন সকালের দিকে রান্নাঘরে আমি কাজ করছিলাম। রন হঠাৎ পাশে এসে দাঁড়াল। খুব সাধারণ ভঙ্গিতে বলল, কাল তুমি ভিজে পড়ছিলে, ঠান্ডা লেগেছে? আমি মাথা নাড়লাম।
তেমন কিছু না, তুমি ঠিক সময়ে না এলে হয়তো পড়েই যেতাম গে। রন হালকা হেসে বলল, আমি শুধু পড়ে যাওয়া থেকে তোমাকে বাঁচাইনি, মনে হচ্ছে আরও কিছু থেকে বাঁচাতে চাই কি। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা কানের পাশেই স্পন্দিত হচ্ছে। রন হঠাৎ খুব স্বাভাবিক স্বরে বলে উঠল, টিনা জানো, কারো পাশে যদি না থেকেও সবসময় তার উপস্থিতি অনুভব করা যায় সেটা কি ভুল। আমি তাকালাম ওর দিকে। আমাদের মাঝে তখন শুধু একটা কড়াইয়ের ফোঁসফোঁসের শব্দ আর নিঃশব্দে গলে যাওয়া অনুভব। সেই দিন বুঝতে পারলাম আমরা দুজনেই একই অনুভূতির পথে হাঁটছি, যদিও ঠিক কী নাম দেব সেটা জানি না। রন আর আমরা বুঝতে পারছিলাম এই অনুভূতির গভীরতা অনেক, কিন্তু এর পথ খুব সরু। কথাবার্তা কমিয়ে দিলাম, অথা মুখোমুখি হওয়া এড়িয়ে চলতে শুরু করলাম। তবু যখনই চোখে চোখ পড়ত মনে হতো দুটি মনের মাঝে এক অসমাপ্ত কথোপকথন জমে আছে। একদিন বিকেলে আমি একা বসেছিলাম বারান্দায়। রন আস্তে এসে পাশে বসল। বলল, টিনা, আমরা যা অনুভব করছি তা হয়তো ভুল না, কিন্তু আমাদের অবস্থান ভুল হলে তার সঠিক অনুভূতিকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা মানেই সব পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসা। সেই দিন আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম, না কোনো অভিযোগ, না কোনো প্রতিশ্রুতি, শুধু ছিল পরস্পরের প্রতি সম্মান আর এক অদৃশ্য অনুভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।